সবাইকে এই চ্যানেলে স্বাগত। মেকার অফ মডার্ন ইন্ডিয়া বলা হয় ব্রিটিশ শাসনকালে ভারতের গভর্নর জেনারেল ডালহৌসিকে। তার বিভিন্ন রকম কাজের জন্য মানুষজনের ভেতর একটা আধুনিকতার ছোঁয়া আসে, মূলত ওই কারণেই তাকে মেকার অফ মডার্ন ইন্ডিয়া বলা হয়। তবে ভারতকে বা ভারতের মানুষজনকে আধুনিক করা এটা তার মূল উদ্দেশ্য ছিল না। তার উদ্দেশ্য ছিল ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের বিস্তার আর কোম্পানির আরো বেশি বেশি করে প্রফিট। এখন কোম্পানির জন্য বিভিন্ন রকম কাজ করতে গিয়ে ভারতের মানুষজনের ভেতর টুকটাক করে একটু আধুনিকতার ছোঁয়া চলে আসে। তো কিভাবে কি হয় আমরা এক এক করে আসি। যে কোনো জায়গাতে প্রশাসনিক কাজ খুব স্মুথ হয়ে যায় যদি সেখানকার কমিউনিকেশন সিস্টেম খুব ভালো হয়। এখন ডালহৌসি যখন ভারতবর্ষে গভর্নর জেনারেল হিসাবে আসে তখন ভারতে যে বিভিন্ন সেন্টার গুলো ছিল অর্থাৎ কলকাতা, বোম্বে, মাদ্রাস আর এইদিকে এই এরিয়া, এদের ভেতর কমিউনিকেশন হতো চিঠির মাধ্যমে। আর চিঠির মাধ্যমে কমিউনিকেশন করা বেশ খানিকটা সময় সাপেক্ষ। এখন ডালহৌসি ভারতে যে সময় আসে সেই সময় ইংল্যান্ডে টেলিগ্রাফ সিস্টেম আবিষ্কার হয়ে গেছে, আর ওই টেলিগ্রাফ সিস্টেমের মাধ্যমে খুব দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় কমিউনিকেশন করা সম্ভব। ডালহৌসি সেই টেলিগ্রাফ সিস্টেমটাকে ভারতে লাগু করতে চায়, আর টেলিগ্রাফ লাগু করার জন্য টেলিগ্রাফ লাইন টানা প্রয়োজন। এই জন্যই ডালহৌসি পুরো ভারত জুড়ে টেলিগ্রাফ লাইন বসানোর চিন্তা ভাবনা করে এবং ইনিশিয়ালি তিনি 4টে শহর বেছে নেন, কলকাতা, পেশোয়ার, বোম্বে আর মাদ্রাস। এই যে এইখানে হলো কলকাতা, এখানে হলো পেশোয়ার, বোম্বে আর মাদ্রাস। ডালহৌসি ঠিক করেন যে প্রথমে এই 4টে শহরের ভেতর টেলিগ্রাফ লাইন স্থাপন করবে এবং সেই হিসাব মতো 1852 খ্রিস্টাব্দে তিনি এই 4টে শহরের ভেতর টেলিগ্রাফ লাইন বসানোর কাজ শুরু করেন এবং 2 বছরের ভেতর পুরো ভারত জুড়ে 4000 মাইল লম্বা টেলিগ্রাফ লাইন বসানোর কাজ কমপ্লিট হয়ে যায় এবং 1854 খ্রিস্টাব্দে গিয়ে ফার্স্ট কমিউনিকেশন চালু হয়ে যায়। প্রথম কমিউনিকেশন চালু হয় কলকাতা আর আগ্রার ভেতর। এই যে এইখানে হলো কলকাতা আর এইখানে হলো আগ্রা, এই দুটো এরিয়ার ভেতর 1854 খ্রিস্টাব্দে ফার্স্ট কমিউনিকেশন চালু হয়। 1852 খ্রিস্টাব্দে ডালহৌসি এই টেলিগ্রাফ লাইন বসানোর কাজ শুরু করে আর 1854 খ্রিস্টাব্দে গিয়ে ফার্স্ট কমিউনিকেশন চালু হয়। ডালহৌসি ওই টেলিগ্রাফ লাইন বসানোর দায়িত্ব দিয়েছিলেন শাওনেসিকে ও শাওনেসি। এইভাবে চলতে চলতে পুরো ভারত জুড়েই টেলিগ্রাফ লাইন ছড়িয়ে যায়। একদম প্রথম দিকে টেলিগ্রাফ শুধু রাখতে পারতেন ব্রিটিশরা, তবে দিন যেতে যেতে বিভিন্ন জমিদার বা রাজারা বা সম্ভ্রান্ত লোকজন তারাও নিজেদের ব্যক্তিগত টেলিগ্রাফ রাখতে থাকেন, ফলে ভারতীয়দের ভেতরেও কমিউনিকেশন খুব দ্রুত হয়ে যায় আর এইভাবেই ভারতের মানুষজন কমিউনিকেশনে আধুনিক হয়ে যায়। এবার ডালহৌসি ভারতের পোস্টাল সিস্টেমেও কিছু আপডেট করে। এর আগে 1836 থেকে 42 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতের গভর্নর জেনারেল ছিল অকল্যান্ড। 1837 খ্রিস্টাব্দে একটি আইন এনেছিলেন পোস্ট অফিস অ্যাক্ট। এই আইনে বলা হয়েছিল যে ভারতের ভেতরে চিঠি আদান প্রদানের দায়িত্ব শুধুমাত্র সরকারের, অর্থাৎ ব্রিটিশ সরকারের। এখন ডালহৌসি 1848 খ্রিস্টাব্দে এসে দেখে যে চিঠি আদান প্রদানের অধিকার যেহেতু ব্রিটিশ সরকারের রয়েছে, তাহলে এই সুবিধাটাকে কাজে লাগিয়ে আমি তো অর্থ উপার্জন করতে পারি। এই কথা ভেবেই 1854 খ্রিস্টাব্দে ডালহৌসি চিঠি আদান প্রদানের জন্য একটা ফিক্স রেট বেঁধে দেন। তিনি বলেন যে চিঠি আদান প্রদানের জন্য পুরো ভারতের ভেতরে যে কোনো জায়গায় চিঠি আদান প্রদানের জন্য প্রত্যেক চিঠিতে 2 পয়সা করে লাগবে। তবে এর আগে 1852 খ্রিস্টাব্দে যাতে চিঠি ঠিকঠাক ভাবে সঠিক জায়গায় পৌঁছায় তার জন্য তিনি পোস্টাল স্ট্যাম্প ইস্যু করেন। এর আগে কি হতো, যে কেউ ধরলাম আমি যদি কোথাও চিঠি পাঠাতে যাই তাহলে আমাকে ওই পোস্ট অফিসারের কাছে ওই চিঠিটা দিয়ে আসতে হবে। এখন ওই পোস্ট অফিসার ওই চিঠি পাঠালো বা পাঠালো না সেটা ওই পোস্ট অফিসারের উপর ডিপেন্ড করতো। কখনো কখনো দেখা যেত যে ওই পোস্ট অফিসার ওই চিঠিটাকে পাঠাতো না বা ভুলভাল অ্যাড্রেসে পাঠিয়ে দিত। ডালহৌসি এসে এই সিস্টেমটাকে একটুখানি মডিফাই করেন। ডালহৌসি বলেন যে যে কেউ চিঠি দিক না কেন সেটা সঠিক গন্তব্যস্থানে পৌঁছাতে হবে, আর তার জন্য যে ওই চিঠিটা রিসিভ করছে মানে যে পোস্ট অফিসার অন্য কারোর কাছ থেকে একটা চিঠি গ্রহণ করছে সে ওই চিঠিতে একটা পোস্টাল স্ট্যাম্প দিয়ে দেবে। আর এই পোস্টাল স্ট্যাম্প দেওয়ার মানে হলো যে ওই চিঠি এখন পৌঁছানোর দায়িত্ব ওই সরকারের বা ওই অফিসারের। তো 1852 খ্রিস্টাব্দে
ভারতে প্রথম এই পোস্টাল স্ট্যাম্প ইস্যু হয়, আর প্রথম ইস্যু হয় সিন্ধ প্রদেশে। বর্তমানে পাকিস্তানের এই ডিস্ট্রিক্টটাকে বলা হয় সিন্ধ ডিস্ট্রিক্ট। এই সিন্ধ ডিস্ট্রিক্টটাই তখন প্রথমবার পোস্টাল স্ট্যাম্পটা লাগু হয়। এবার এই পোস্টাল স্ট্যাম্পের ব্যাপারটা অ্যাভেলেবেল হয়ে যাওয়ার পরে ডালহৌসি এই চিঠি পাঠানোর ক্ষেত্রে 2 পয়সা করে রেট বেঁধে দেয়। আর 1854 খ্রিস্টাব্দের এই পলিসিটাকেই বলা হয় যে ভারতে মডার্ন স্টাইলে পোস্টাল সিস্টেমটা লাগু হয়ে গেল, মানে মডার্ন পোস্টাল সিস্টেম এস্টাবলিশ হলো 1854 খ্রিস্টাব্দে। তবে পুরো বিশ্বে প্রথম পোস্টাল সার্ভিস চালু হয় আমেরিকাতে। 1775 খ্রিস্টাব্দে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন আমেরিকাতে প্রথম পোস্টাল সার্ভিস চালু করেন। এবার ডালহৌসির করা আরেকটা কাজ হলো কনস্ট্রাকশনের কাজের জন্য নতুন একটা ডিপার্টমেন্ট খোলা, পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট। ডালহৌসি ভারতে এসে দেখেন যে ভারতের ভেতর যে কোনো জায়গায় যদি কনস্ট্রাকশনের কাজ করতে হয় সেই সমস্ত কাজ করানো হতো মিলিটারিদের দিয়ে। ব্রিটিশ বা ভারতীয় যে সৈন্যরা রয়েছে সেই সমস্ত সৈন্যদের দিয়েই বিভিন্ন ব্রিজ তৈরি করা বা রোড তৈরি করা বা খাল কাটা এইরকম বিভিন্ন কনস্ট্রাকশনের কাজ করা হতো। তার পেছনে যদিও বিভিন্ন কারণ ছিল, সেই সময় আধুনিক কোনো যন্ত্রপাতি আসেনি, ফলে কনস্ট্রাকশনের কাজের জন্য একটু শক্তপোক্ত লোকজন দরকার। আর সেই সময় সব থেকে শক্তিশালী লোকজন ছিল ওই সৈন্যরাই। ওই জন্য মিলিটারিদের লোকজন দিয়েই সমস্ত কনস্ট্রাকশনের কাজবাজ করানো হতো। এখন ডালহৌসি ভারতে আসার আগেই যেহেতু ইংল্যান্ডে ইন্ডাস্ট্রি রেভলিউশন চলছিল, সেই দরুন ইংল্যান্ডে প্রচুর আধুনিক যন্ত্রপাতির আবিষ্কার হয়ে যায়। ডালহৌসি ভারতে কনস্ট্রাকশনের কাজের জন্য সেই সমস্ত যন্ত্রপাতি নিয়ে আসে এবং বলে যে ভারতের যে সমস্ত মিলিটারি রয়েছে তাদেরকে আর কনস্ট্রাকশনের কাজে ঢোকানোর দরকার নেই। কনস্ট্রাকশনের কাজ ওই সমস্ত আধুনিক যন্ত্রপাতি দিয়ে হবে এবং তার সাথে সাথে কনস্ট্রাকশনের কাজের জন্য এক্সপেরিয়েন্স লোক রাখতে হবে। আর পুরো ভারতের ভেতরে বিভিন্ন কনস্ট্রাকশনের কাজকে মেনটেন করার জন্য তিনি নতুন একটা ডিপার্টমেন্ট খোলেন, সেই ডিপার্টমেন্টটাকেই বলা হতো পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট। আর বিভিন্ন কাজের জন্য যে সমস্ত লেবার বা ইঞ্জিনিয়ার লাগতো তারা অলরেডি ওই যে আইআইটি রুরকি চালু হয়ে গেছিল সেখান থেকে ট্রেনিং নিয়ে আসতো, ফলে তাদের কাজের অভিজ্ঞতাও থাকতো। এবার কনস্ট্রাকশনের বিভিন্ন কাজ যেহেতু ইঞ্জিনিয়ারিং ফিল্ডের, আর ওই কনস্ট্রাকশনের কাজের জন্য তিনি যেহেতু আলাদা একটা ডিপার্টমেন্ট খোলেন, এই জন্যই ডালহৌসিকে ফাদার অফ ইঞ্জিনিয়ারিং সার্ভিসও বলা হয়। এই পিডব্লিউডির মাধ্যমে তিনি ভারতের বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্রিজ ও রোডের কনস্ট্রাকশন করায়। কলকাতা থেকে পেশোয়ার পর্যন্ত যে জিটি রোড ছিল সেই জিটি রোডের তিনি পুনঃসংস্কার করেন। এইখানে যে গঙ্গা ক্যানেলের কাজের জন্য কলেজ অফ সিভিল ইঞ্জিনিয়ারিং বা আইআইটি রুরকি খোলা হয়েছিল, সেখান থেকে ট্রেনিং নেওয়ার পর ওই গঙ্গা ক্যানেলের কাজ আরো দ্রুত হয়ে যায় এবং ফাইনালি 1854 খ্রিস্টাব্দে গিয়ে ওই গঙ্গা ক্যানেল তৈরি হয়ে যায়। এবার এর আগে 1847 খ্রিস্টাব্দে তো ওই কলেজ অফ সিভিল ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠা হয়েছিল, কিন্তু সেটা ঠিকঠাক ভাবে রান হয় 1854 খ্রিস্টাব্দে গিয়ে। ডালহৌসির সময় 1854 খ্রিস্টাব্দে এই কলেজ অফ সিভিল ইঞ্জিনিয়ারিং একদম প্রপারলি চালু হয়ে যায়। আর ডালহৌসির সময় আরেকটা খুব গুরুত্বপূর্ণ কাজ যেটা হয় সেটা হলো ভারতে প্যাসেঞ্জার ট্রেন চালু হয়। 1853 খ্রিস্টাব্দে ভারতে প্রথম প্যাসেঞ্জার ট্রেন চালু হয় বোম্বেতে। বোম্বে থেকে থানে পর্যন্ত 34 কিলোমিটার ডিস্টেন্সে প্রথমবার প্যাসেঞ্জার ট্রেন চালু হয়। সেকেন্ড প্যাসেঞ্জার ট্রেন চালু হয় কলকাতাতে, কলকাতা থেকে রানীগঞ্জ কোলফিল্ড। কোথাও কোথাও বলা হয় যে কলকাতা থেকে রানীগঞ্জ কোলফিল্ড এখানে ট্রেন চলে, আবার কোথাও কোথাও এটাও বলা হয় যে ভারতে সেকেন্ড বার প্যাসেঞ্জার ট্রেন চলে হাওড়া থেকে হুগলি, এই 39 কিলোমিটার। হাওড়া থেকে হুগলি এই ডিস্টেন্সটা ছিল 39 কিলোমিটার বা 24 মাইল। কলকাতাতে ওই হাওড়া থেকে হুগলি প্রথমবার ট্রেন চলে 15 আগস্ট 1854 খ্রিস্টাব্দে। আর থার্ড টাইম ভারতে প্যাসেঞ্জার ট্রেন চলে মাদ্রাসে। মাদ্রাস থেকে আরাকোনাম বা আরকট এই দুটো শহরের মধ্যে চলে ওই প্যাসেঞ্জার ট্রেন 1856 খ্রিস্টাব্দে। বোম্বেতে 1853 খ্রিস্টাব্দে, কলকাতাতে 1854 খ্রিস্টাব্দে আর মাদ্রাসে 1856 খ্রিস্টাব্দে। তবে এর আগেই ভারতের রেলওয়ে লাইন চালু হয়ে যায়। 1832 খ্রিস্টাব্দে এই মাদ্রাস এরিয়াতে প্রথমবার রেল লাইন বসানোর জন্য প্রপোজাল দেওয়া হয় এবং 1835 খ্রিস্টাব্দে গিয়ে ওই মাদ্রাসে রেল লাইন তৈরির কাজ শুরু হয়। রেল ট্র্যাক বা রেলের পাতি বসানোর কাজ শুরু হয় চেন্নাইয়ের দুটো শহরের মাঝখানে, সেগুনগ্রাম আর চিত্রাদিপেট। সেগুনগ্রাম বা রেড হিলস আর চিত্রাদিপেট এই দুটো শহরের মাঝখানে প্রথমবার রেল ট্র্যাক বসানোর কাজ শুরু হয়
এবং 1837 খ্রিস্টাব্দ যেতে যেতে এই রেল ট্র্যাক বসানোর কাজ কমপ্লিট হয়ে যায় এবং ওই 1837 খ্রিস্টাব্দেই প্রথমবার ওই ট্র্যাকের উপরে কোনো রেল চলে। 1837 খ্রিস্টাব্দে প্রথমবার ওই ট্র্যাকে মালগাড়ি চালানো হয়েছিল, গ্রানাইট পাথরে ভর্তি একটা মালগাড়ি চালানো হয়েছিল। এবং এরপরে 1845 খ্রিস্টাব্দে গিয়ে এই মাদ্রাসের অনেক এরিয়াতেই ওই রেল ট্র্যাক বসে যায় এবং ট্রেনগুলিকে কন্ট্রোল করার জন্য এই মাদ্রাস রেলওয়ের এস্টাবলিশমেন্ট হয়ে যায়। এবার যেমন বললাম যে ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেন চলে বোম্বেতে। এই ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেন সম্পর্কে অল্প কয়েকটা তথ্য আছে, সেইগুলো একটু বলি। এই প্রথম প্যাসেঞ্জার ট্রেনটা চলে 16 এপ্রিল 1853 খ্রিস্টাব্দ এই ডেটে। এই ট্রেন চালানো হয় বোম্বে থেকে থানের ভেতর। বোম্বে আর থানের ভেতর ডিস্টেন্স ছিল 34 কিলোমিটার বা 21 মাইল। এই ট্রেন চলার জন্য যে ট্র্যাকটা ছিল সেটা ছিল 5.5 ফুটের, অর্থাৎ 5 ফুট 6 ইঞ্চি। মানে রেল লাইনে দুটো পাতের ভেতর ডিস্টেন্স হলো 5 ফুট 6 ইঞ্চি বা 1676 মিলিমিটার। ওই যে ট্রেনটা, ওই ট্রেনটাতে 3টে ইঞ্জিন ছিল, অর্থাৎ 3টে লোকোমোটিভ ছিল, 3টে স্টিম লোকোমোটিভ ছিল, আর এতে প্রায় 14টা মতো বগি ছিল। এই 14টা বগিতে টোটাল 400 জন যাত্রী নিয়ে প্রথমবার সফর হয়। এরপর 1854 খ্রিস্টাব্দে গিয়ে এই যে বোম্বে থেকে থানে পর্যন্ত ডিস্টেন্স, এই থানেটাকে এক্সটেন্ড করে কল্যাণ করা হয়। 1854 খ্রিস্টাব্দে এই লাইনটাকেই টেনে বোম্বে থেকে কল্যাণ করা হয়। এবার এটা তো হলো বোম্বেতে ভারতের ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেন, কিন্তু পুরো বিশ্বে প্রথমবার প্যাসেঞ্জার ট্রেন চলে ব্রিটেনে 1825 খ্রিস্টাব্দে। এবার ভারতে এই ট্রেন লাইন তৈরি হয়ে যায়, মানুষের যাতায়াতের খুবই সুবিধা হয়ে যায়, কিন্তু এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ডালহৌসি এই রেল লাইন মানুষের সুবিধার জন্য কিন্তু তৈরি করেননি। কোম্পানি এই রেল লাইন বসিয়েছিল শুধুমাত্র তার ব্যবসায়িক জিনিসপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফারের জন্য। কোম্পানির মেইন 3টে প্রভিন্স ছিল, কলকাতা প্রভিন্স, বেঙ্গল প্রভিন্স আর মাদ্রাস প্রভিন্স। এই 3টে প্রভিন্সে যাতে কমার্শিয়াল জিনিসপত্র বা ব্যবসার জিনিসপত্র খুব তাড়াতাড়ি পৌঁছানো যায়, এই এরিয়াগুলোতে যদি কোনো ঝামেলা হয় তাহলে খুব তাড়াতাড়ি যাতে বিভিন্ন জায়গা থেকে আর্মি এই এরিয়ায় পৌঁছে দেওয়া যায় বা প্রশাসনিক কাজ যাতে খুব দ্রুত হয়, সেই উদ্দেশ্যেই মূলত কোম্পানি এই রেল লাইনটা তৈরি করে। এখন ডালহৌসি যেহেতু ভারতে আসার আগে ব্রিটেনে যে রেল কোম্পানি ছিল সেই রেল কোম্পানির শীর্ষ পদের একজন ব্যক্তি ছিলেন, সেই জন্যই ডালহৌসি ভারতে এই রেল লাইন তৈরিতে একটুখানি বেশি উদ্যোগী হন। আর ভারতে যাতে খুব দ্রুত এই রেল লাইনটাকে তৈরি করা যায়, সেই জন্য এই কোম্পানিতে রেলের কনস্ট্রাকশনের জন্য যারা ইনভেস্ট করছিল তাদেরকে বলেন এই রেল কোম্পানিতে ইনভেস্ট করলে গ্যারান্টিড অ্যাটলিস্ট 5% ইন্টারেস্ট পাওয়া যাবে। ব্যাপারটা কেমন একটুখানি বুঝিয়ে বলি। ভারতে এই যে রেল লাইন তৈরির কাজ শুরু হলো, এই রেল লাইন তৈরির কাজ কিন্তু গভর্নমেন্ট নিজের হাতে করেনি। এই রেল লাইন তৈরির কাজ বা ট্রেন তৈরির কাজ এটা করতো একটা ব্যক্তিগত কোম্পানি বা প্রাইভেট কোম্পানি। এখন প্রাইভেট কোম্পানি কোনো কাজ করতে গেলে তার টাকা আসে ইনভেস্টরদের কাছ থেকে। যত বেশি পরিমাণে ওই কোম্পানিতে ইনভেস্ট হবে, ওই কোম্পানি তত বেশি করে প্রোডাকশন করবে। ওই জন্যই যাতে পুরো ভারত জুড়ে এই রেল লাইন তৈরির কাজ খুব দ্রুত হয়, সেই জন্য ওই রেল কোম্পানিতে বেশি বেশি করে ইনভেস্টমেন্ট প্রয়োজন। আর ওই বেশি বেশি করে ইনভেস্টমেন্টের জন্যই ডালহৌসি একটি গ্যারান্টিড সিস্টেম নিয়ে আসেন। তিনি বলেন যে এই রেল কোম্পানিতে যারা যারা ইনভেস্ট করবে তাদেরকে প্রত্যেক বছর অ্যাটলিস্ট 5% করে ইন্টারেস্ট দেওয়া হবে। আর ডালহৌসি আরো একটা ঘোষণা করেছিলেন যে এই যে রেলের কাজ তো করছে একটা প্রাইভেট কোম্পানি, ডালহৌসি ওই প্রাইভেট কোম্পানিকে একটা শর্ত দিয়ে রাখেন যে যে কোনো সময় চাইলেই ব্রিটিশ সরকার ওই রেলটাকে নিজের দখলে নিয়ে নিতে পারে। মানে রেলটা প্রাইভেট প্রপার্টি থেকে সরকারি প্রপার্টি যে কোনো সময় হয়ে যেতে পারে। এবার এই সমস্ত বিভিন্ন ভাবে পুরো ভারত জুড়ে রেলের কাজ খুব দ্রুত চালু হয়ে যায়। আর এইভাবে কাজ চলতে চলতে 1873 খ্রিস্টাব্দে কলকাতাতে ট্রাম চালু হয়ে যায়। 1873 খ্রিস্টাব্দে 24শে ফেব্রুয়ারি কলকাতাতে শিয়ালদা থেকে আর্মেনিয়াম ঘাট এই প্রায় 4 কিলোমিটার রাস্তায় প্রথমবার চালু হয় ঘোড়ায় টানা ট্রাম। শিয়ালদা থেকে আর্মেনিয়াম ঘাটের ডিস্টেন্স প্রায় 4 কিলোমিটার, ডকুমেন্টেশন অনুযায়ী 3.8 কিলোমিটার বা 2.4 মাইল। এরপর 1874 খ্রিস্টাব্দে গিয়ে বোম্বেতে ঘোড়ায় টানা ট্রাম চালু হয়ে যায়। 1874 খ্রিস্টাব্দের 9ই মে বোম্বেতে কোলাবা থেকে প্যারেল পর্যন্ত প্রথমবার এই ঘোড়ায় টানা ট্রাম চালু হয়।